আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার নতুন ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অন্য সব দিনের মতন আজও কিন্তু সকাল থেকে ভিডিওটা শুরু করেছি, তবে শেষ করব কিন্তু কয়েকটা দিন মিলে। লাস্ট 15 দিনের ভিডিও ক্লিপ নিয়ে একটা ভিডিও তৈরি করেছি। লাস্ট একটা ভিডিওতে আমার এক প্রিয় আপু কমেন্ট করেছিলেন আমি এত ব্যস্ত থাকি কেন। আজই সেটা জানতে পারবেন বা ভিডিওর মাধ্যমে অল্প হলেও দেখতে পারবেন, হয়তো বুঝতে পারবেন অনেক আপুরা। সকাল সকাল করলা ভাজি দিয়ে ভাত দিয়ে দিয়েছি। তো এরকম কিন্তু সকালে ভাত খাওয়া খুব কম হয় না বলতে গেলে। ভাত কিন্তু সকালে রান্না করে নিয়েছি, সেই সাথে করলা ভাজি করে নিয়েছি। তো তাছাড়া তাকে ডিম সিদ্ধ করে দিয়েছিলাম, এই জন্য আর ডিম ভাজি করে দেইনি। আর এখানে যে পুঁইশাকগুলো আছে এগুলো এখন কেটে ফেলবো। তাছাড়া রুমে যেই গাছগুলো রয়েছে সেগুলো কিন্তু বেলকুনিতে নিয়ে এসেছি। মাশাআল্লাহ, এখানে কিন্তু পুঁইশাক গাছগুলো খুব সুন্দর হয়েছে। তবে আর কিছুদিন থাকলে এই গাছগুলো নষ্ট হয়ে যাবে, পাতাগুলো শুকিয়ে যাবে। সেই সাথে এই যেই ডগাগুলো আছে সেগুলো কিন্তু আর বড় হবে না। বাসায় যদি না থাকি তাহলে গাছগুলোর অবস্থা খুব বেশি খারাপ হয়। যেহেতু যাচ্ছি, কবে ফিরবো তাও ঠিক নেই। আম্মুর অসুস্থতার কারণেই যাওয়া হচ্ছে। তা আম্মু যদি একটু সুস্থ হয় তাহলে বাসায় চলে আসব। কোনো ধরনের চিন্তা বা প্ল্যান ছাড়াই চলে যাচ্ছি হুট করেই। তো গত রাতেই কিন্তু যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, তো যেতে পারিনি, আজ যাচ্ছি। তো সকাল সকাল খুব ভোরে উঠেছি, অনেকটা পথ জার্নি করতে হবে, এই কারণে সকালে ভাত রান্না করে নিয়েছি। ছেলের যাতে কোনো অসুবিধা না হয়। ভাত পেটে থাকলে হবে কি যে একটু ভালো থাকবে, সুস্থ থাকবে আর কি। গাড়িতে থাকতে তো এমনিতেই বড় মানুষের কষ্ট হয়, আর সে তো ছোট। তাই তো ছেলে ভাত খাচ্ছে, একাই খাচ্ছে হাত দিয়ে। তো সে কিন্তু আজও আমার সাথে খুব ভোরে ঘুম থেকে উঠেছে। তো কোথাও যাওয়ার আগে হয় কি যে অনেক কাজ থাকে বাসার, সব কিছু গুছিয়ে তারপর যেতে হয়। আমি সোফাগুলোকে এভাবে ঢেকে দিয়েছি। যখনই শুনেছি তখনই কিন্তু আমি ব্যাগটা গুছিয়ে নিয়েছি। ছোট্ট একটা ব্যাগে করে মা ছেলের জন্য অল্প কয়েকটা কাপড় নিয়েছি। তো যেহেতু মা ছেলে দুজনেই যাব, বাসার গোছগাছের কাজগুলো করছি। তবে আমি কিন্তু এখনো জানি না কখন বাসা থেকে বের হব, আদৌ কি যেতে পারবো কি না। এই সময়টা আমার মায়ের আমাকে খুব বেশি প্রয়োজন ছিল। তো যেহেতু মাথায় আছে এটা যে আমার যেভাবেই হোক যেতে হবে, সেজন্য কিন্তু আমি কাজ করে যাচ্ছি যে গোছগাছের কাজটা করে নিই, তারপর পরেরটা পরে চিন্তা করা যাবে। সিদ্ধান্তে যদি অটল থাকি তাহলে অবশ্যই ইচ্ছা তো পূরণ হবেই। এখানে কিছু করলা ভাজি রয়ে গিয়েছে, এটা আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। দেখা যাবে কি যে যখন বাসায় আসবো তখন এটা গরম করে ভাত রান্না করে খেয়ে ফেলবো। তখন তাড়াহুড়া করে বাসায় এসে রান্না করতেও খুব কষ্ট হবে। গতবার যখন বাসা থেকে গিয়েছিলাম তখন রশি দিয়ে পানির ব্যবস্থা করে গিয়েছিলাম যাতে গাছগুলো মারা না যায়। তারপরে অনেক গাছ মারা গিয়েছে। এবার আমি সবগুলো গাছে বেশি বেশি করে পানি দিয়ে যাচ্ছি। রুমে যত গাছ ছিল সব আমি বেলকুনিতে নিয়ে এসেছি। গাছগুলোকে খুব বেশি ভালোবাসি, এদের জন্য আমার অনেক বেশি চিন্তা হয় কোথাও গেলে তো মারা যাবে কিনা, সেই চিন্তাটা খুব বেশি হয়। তো ভাবছি যে একটু হলেও যেন জীবিত থাকে, যাতে পরবর্তীতে বাসায় এসে যত্ন নিয়ে গাছগুলোকে আবার সতেজ করে ফেলবো। বেলকনিতে রেখেছি, যদি বৃষ্টি হয় তাহলে বৃষ্টির এক ফোঁটা পানি পেলেও ভালো লাগবে। আর এদিকে কয়েন প্লান্ট গাছটা এটা আমি পানির ভিতরে রেখে দিয়েছি যাতে ভালো থাকে। অবশেষে আল্লাহর নাম নিয়ে আমরা বাসা থেকে বেরিয়ে পড়েছিলাম এবং অনেকটা পথ এসে ভাবলাম একটু ভিডিও করে নিই। তো অনেক বেশি জামজট ছিল রাস্তায়, গাড়ি তো দাঁড়িয়েই আছে। সামনে তাকালে গাড়ি আর গাড়ি, জানা নেই কতক্ষণ এখানে বসে থাকতে হবে। হয়েছে কি যে বন্যা হয়েছিল কিছুদিন আগে, যার কারণে রাস্তার অবস্থা খুব বেশি খারাপ ছিল। কুমিল্লায় এসে একটা হোটেলে দাঁড়িয়েছে, তো আমরা একটু নিচে গিয়েছিলাম। এখন আবার এসে বসে পড়েছি। আমার বাবা সোনা সে একটু নাস্তা করছে, নাস্তা বলতে একটু ডাল ভাজা তার পছন্দের খাবার, সেটাই খেয়ে নিচ্ছিল। তো গাড়ি আবার চলছে, জানি না কখন গন্তব্যে পৌঁছাবো। যতটা শান্ত পরিবেশ দেখা যাচ্ছে মনটা আমার ততটা অশান্ত ছিল। তো সেটা তো আর বলে বোঝানো সম্ভব না। তবে আমার কাছে মনে হয় যে বিপদের সময় যে শক্ত করে হাতটা ধরে রাখে সেই প্রকৃত বন্ধু, কাছের মানুষ, আপনজন। তো বিপদ আসলেই বোঝা যায় কে আপন আর কে পর, কে কাছের মানুষ, কে শত্রু আর কে বন্ধু। গতদিন সকাল 8:30টার দিকে নিজ বাসা থেকে বের হয়েছি এবং রাত 8টার সময় মায়ের বাসায় এসেছি। পরদিন সকালবেলা মায়ের বাসায় এসে যদি দেখি মা নেই বাসায়, তাহলে কি ভালো লাগে বলেন?
তো পরদিন সকাল 6:30টার সময় বাসা থেকে আবার বেরিয়ে পড়েছি। মায়ের অপারেশন ছিল, তো 7টার দিকে এই যে এখানে আসতে হবে, সেই জন্য আমরা খুব সকালে এসেছি যাতে মায়ের সাথে দেখা করতে পারি। তো আম্মু কিন্তু ঢাকা সিএমএস ভর্তি ছিলেন, এই তো ওটিতে আছে আম্মু এখন, আর আমরা অপেক্ষা করছি কখন আম্মুকে বের করবে। তো অনেকটা সময় লেগেছে, প্রায় 2.5 ঘন্টা সময় লেগেছে। আর এই যে আমার ছেলেটা তার খালামণির সাথে ঘোরাফেরা করছে। অপেক্ষার সময় যেন কাটতেই চায় না, সেই সময়টুকু মনে হয় দীর্ঘ থেকে দীর্ঘতর হয়। সময় যত বাড়ছে চিন্তা তত বেশি হচ্ছে। ভালো চিন্তা করতে বরাবরই পছন্দ করি, আর সব সময় ভালোই চিন্তা করি, খারাপ চিন্তা কখনো করি না। নেগেটিভ চিন্তা করা মানে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়া। এই যে মায়ের জন্য অপেক্ষা করছি কখন দেখা করব, রেডি হয়ে বসে আছি। আব্বু কিন্তু এখানেই দাঁড়িয়ে আছে, সে আর বসছে না, কখন আসবে আম্মু আর দৌড় মেরে গিয়ে দেখবে। তো সাথে তো এখানে আমার ছোট বাবা সোনা সে আছে, আমার বোনটা আছে। তো মায়ের সাথে দেখা করেছিলাম, দেখা করে বাসায় এসেছি। মায়ের বাসায় মা না থাকলে বাসাটা একদম ফাঁকা ফাঁকা লাগে, তো হয়তো আম্মু থাকলে কয়েকবার করে ডাক দেওয়া হতো। এখানে রান্না করছি, রান্না তো করতে হবে। তো এখানে বাসায় আমি আছি, আমার ছেলেটা আছে, আমার 2 ভাই আছে। বাসা থেকে যেই পোশাকগুলো এনেছিলাম সেটা দিয়ে আর আলু দিয়ে ইলিশ মাছ রান্না করব, সেই সাথে ডাল রান্না করব পেঁপে দিয়ে। মেয়েরা নাকি সবসময় ঘ্যান ঘ্যান করে কান্না করে, এটাই হয়তো এদের সৌন্দর্য। আমি মানুষটা এত বেশি স্ট্রং যে আমার আম্মু থেকে শুরু করে আমার আত্মীয় স্বজন, সেই সাথে আমার আপনজন, কেউ আমার কান্না হয়তো দেখেনি কখনো। ছোটবেলায় দেখেছে, যখন কান্না করার বয়স ছিল তখন একটু একটু যেটুকু কান্না করেছি, তো যারা দেখেছে তারা কখনো গুরুত্ব দেয়নি। ভালোই হয়েছে, সেই জন্য কিন্তু মনের দিক থেকে আমি আরও বেশি শক্ত হয়ে গিয়েছি। এই যে এখানে মাছ রান্না করছি, মাছটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তো সবজিটা কষিয়ে তারপর মাছটা দিয়ে দিয়েছি। আমার কিছু আপনজন আছে এরকম যে তাদের বিপদে আমাকে কাছে পেতে চায়, পাশে পেতে চায়, আমি যেন তাদের বিপদের সঙ্গী হই বা তাদের খারাপ সময়ের সঙ্গী হই। তবে তাদের যে ভালো সময়গুলো ছিল সেগুলোর ভাগ কিন্তু আমাকে দেয়নি। আর এই যে এখন যে আমি খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, এই সময়টাই কিন্তু তারা আমার পাশে নেই। খারাপ সময়গুলো খুব দ্রুত কেটে যাবে ইনশাল্লাহ, তবে এই সময়ে ঘটে যাওয়া তাদের প্রতি যেই অনুভূতিগুলো আমার মনে তৈরি হয়েছে সেটা কি মন থেকে মুছে যাবে কখনো? বেশ অনেকদিন আগের একটা ভিডিওতে আমার এক প্রিয় আপু জানতে চেয়েছিলেন আমার বাবার কি হয়েছে। আমার বাবা কিন্তু আমাকে খুব ছোট রেখে চলে গিয়েছে, মানে আল্লাহ পাক তাকে নিয়ে নিয়েছেন। কথাটা কত সহজভাবে বলে দিলাম তাই না, কয়েক সেকেন্ডের ভিতর। তবে এই কথাটার ওজন আমি নিতে পারি না, এটাই কিন্তু বাস্তব। তবুও কেন জানি এটা মেনে নিতে আমার খুব বেশি কষ্ট হয়। তা আম্মুর কাছে এসেছি পরদিন সকালবেলা খুব ভোরে, আম্মুর জন্য খাবার রান্না করে নিয়ে এসেছি। খুব বেশি ভালো লাগছিল দেখে, আম্মু অনেকটাই সুস্থ। তবে দেখা গিয়েছে কি যে পরবর্তীতে আরও বেশি অসুস্থ হয়ে পড়েছে, এখন সুস্থ আছে। এই যে আম্মু উঠে বসেছে, তো বারবার করে কুলি করতে বলেছে, সেই কাজটাই করছে। দেখছিলাম আম্মুকে, একটু স্যুপ রান্না করে এনেছি, তো সেখান থেকে একটু করে খেয়েছে। তো এখানে কিন্তু আমি, আমার বোন আর এই যে আমার বাবা সোনা, সে তো অনেক কথা বলছে নানুর সাথে। আমার এই পরিবারে সবাই আছে, দাদা আছে, দাদু আছে, আব্বু আছে, ভাই বোন আছে, আর আমার আম্মু, সে তো আমার কাছে সব কিছু। এই মানুষটা আমার কাছে বাবা মা সব কিছু, আমার জন্য সব কিছু করতে পারেন। এই পৃথিবীতে কেউ যদি আমার জন্য ভালো কিছু চিন্তা করেন, এই মানুষটাই করেন। কেউ যদি আমাকে ভালোবাসেন, তাহলে এই মানুষটাই আমাকে ভালোবাসেন। সন্তানরা যখন বড় হয়, তো নির্দিষ্ট একটা বয়সের পর দেখা গিয়েছে কি যে মা এবং বাবাকে বলা হয় না ভালোবাসার কথাটা, অসম্ভব রকমের ভালোবাসা হয় এই দুজন মানুষকে, তাই না? কেউ কি বলেছেন এই বয়সে এসে আমার আব্বুরা মাকে অথবা বাবাকে ভালোবাসার কথা বা ভালোবাসি এই ছোট্ট একটা শব্দ? দিন শেষে তারাই আমাদের সব কিছু, তারাই আমাদের আপনজন। কেউ যদি আমাদের কথা ভেবে থাকে নিঃস্বার্থভাবে, এই মানুষ দুইজনই ভাববে। দেখা যায় কি যে আমার মা সব সময় অসুস্থই থাকেন, সবাই দোয়া করবেন আমার মার জন্য, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন খুব তাড়াতাড়ি। আর এই পৃথিবীতে এই মানুষটা ছাড়া আমার কিন্তু কেউ নেই। দোয়া করবেন যেন দীর্ঘদিন আমার মাকে আল্লাহ তাআলা আমার কাছে রেখে দেন। একটা নির্দিষ্ট সময় পর যারা রোগীর সাথে দেখা করতে আসেন তাদেরকে আর থাকতে দেন না। আলিফ সোনা আর আলিফ সোনার খালামণি এখান থেকে বের হয়ে গিয়েছে, আমি আছি।
আমিও কিছুক্ষণের মধ্যে বাসায় চলে যাব। এটা অন্য দিনের ভিডিও ছিল, গাড়ির জন্য অপেক্ষা করছি। তো এখানে একটা বালিশ নেওয়া হয়েছে। আম্মু আজ অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে, তো মাথায় ব্যথা, সেই সাথে ঘাড়ে ব্যথা, বলেছে যে শক্ত বালিশে শোয়ার জন্য। তো শক্ত বালিশ তো আর সেখানে নেই, এই জন্য বাসা থেকে বালিশটা নিয়ে যাচ্ছি। ক্যান্টনমেন্টের ভিতরে শুক্রবারের দিন গাড়ি পাওয়া একটু অসুবিধাই, তো যাচ্ছি। অনেকটা সময় এখানে দাঁড়িয়ে আছি, গাড়ির জন্য অপেক্ষা করছি, কিন্তু গাড়ি আর আসছে না। এই তো আমি, আমার ভাই, সেই সাথে আমার বাবা সোনা, আমার প্রিয় আপুরা, জানি না এখন আমার সাথে আছেন কি না। যদি থেকে থাকেন কিন্তু এখন একটা লাইক দেননি, চাইলে ছোট্ট একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন। যারা আমার ভিডিওটি এখনও দেখছেন, খুব ভালোবাসা দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। 7 দিন পর গতকাল আম্মু বাসায় এসেছে, তা এখনও কিন্তু আম্মু সুস্থ হয়নি। তো ব্যথা, সেই সাথে অনেক অসুস্থতায় আছে। তারপরেও তার নাতিন পিঠা খেতে পছন্দ করে, এই জন্য রান্নাঘরে এসেছে, পিঠা বানাচ্ছে, তাল পিঠা। তা আমি তো আর পিঠা বানাবো না, তো আমার যেটুকু কাজ মায়ের জন্য খাবার রেডি করা, সেই সাথে আমাদের জন্য সকালে দুপুরে রাতে, এই তো এটুকুই রান্নাবান্না চলে। এই যে এখানে তালের বড়া পিঠা ভাজছে, তো আমি বারবার করে না করছিলাম, তারপরও দেখা গিয়েছে যে এখান থেকে গরম তেল লেগে হাতটা পুড়ে গিয়েছে। আলিফ সোনা যখন দেখেছে তখন তার নানুকে বলছে, মামাম বলছিল আমি ভেজে দেই, আমি পিঠা বানিয়ে দিই, তারপরও কেন তুমি পিঠা বানিয়েছো। নানুর কথা খুব বেশি চিন্তা করে সে। যখন নানুর বাসা থেকে চলে আসে, নানুর জন্য এত বেশি কান্না করে, তো আসার সময় তো কিছু বুঝে না, তো যখন বাসায় চলে আসে তখন খুব বেশি মন খারাপ হয় আর কান্না করে। ভিডিওর মাঝে অনেক ধরনের কথা বলা হয়েছে, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।